হাওয়া অনুকূল থাকলে খুব ভালো হতো। সবই ঈশ্বরের কৃপা। হ্যাঁ, সব ঈশ্বরের কৃপা। সেন্ট, এই রাস্তাটা খুব চেনাশোনা মনে হচ্ছে। এরকম ব্যাপার নয়, যে কোনো জায়গায় হোক না কেন, যদি এরকম অচেনা নাই হয়। এটা কোন জায়গা ঠিক করে বুঝতে পারছি না। সে যাই হোক, আমাদের মনে হয় একটু আরাম করে নিয়ে যাত্রা শুরু করা উচিত। তার জন্য একটা তো ভালো জায়গা দরকার। তাহলে একটু আগে গিয়ে দেখে নিই। এই সমুদ্রের মাঝে কত আশ্চর্য রয়েছে। এটা তো সিন্ধুকেই জিজ্ঞাসা করতে হবে। দেখো, ওখানে একটা ছোট দ্বীপ। আমরা ওখানে বরং এগিয়ে যাই, একটু আরাম করে আসি। মনে হয় এই দ্বীপে কেউই থাকে না। তাহলে তো কারোর বিরক্ত ছাড়াই আমরা আরাম করতে পারবো। হ্যাঁ, এখানে লাগিয়ে দাও। হ্যাঁ, এখানে পৌঁছে দাও। এসো। হ্যাঁ, এসো। এখানে আসতে দাও। এখানে হ্যাঁ, এখানে। এখানে এইভাবে সিন্দবাদ আর ওর সাথীরা ওই নির্জন দ্বীপে পৌঁছালো। সাপ, বড় পাখিরা, বড় বড় গাছ, সবকিছুই ওদের অবাক করলো। ওই দ্বীপটাতে এদিক ওদিক ঘুরে ওরা অনেক দৃশ্য দেখলো। বন্ধুরা, তারপরে যা হলো সব অবাক করা ছিল। যাত্রার ক্লান্তি দূর করার জন্য সিন্দবাদ অন্য সাথীদের থেকে দূরে গিয়ে একটা জায়গায় বিশ্রাম করতে লাগলো। সিন্দবাদ গভীর নিদ্রায় আচ্ছন্ন হলো। পরের দিন সকালেও ঘুম থেকে উঠল। সিন্দবাদ ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সব ব্যবসায়ীরা চলে গিয়েছিল। ও সমুদ্রের দিকে দৌড়ে গেল। হেই হেই, আমি এখানে একা থেকে গেলাম তো। আমাকে সাথে নিয়ে চলো, আমি এখানে একা আছি। এই এই এইভাবে সিন্দবাদ দ্বীপে একলা হয়ে পড়ল। বন্ধুরা, গল্পটা এর পরে কোথায় গিয়ে পৌঁছবে সেটা সিন্দবাদই তোমাদের বলবে। এরা কিরকম মানুষ, আমাকে একা ছেড়ে চলে গেল। হে ঈশ্বর, এখন আমি কি করব? হ্যাঁ, কি কপাল আমার। ওখানে আমি দ্বীপে একা হয়ে গেলাম। আগে এগিয়ে গিয়ে একটা অসাধারণ জিনিস দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ডিমের মতো একটা সাদা একটা গোলাকৃতি একটা জিনিস দেখলাম। ওর উচ্চতা আর চওড়াটা অনেক বেশি ছিল। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি ওর চারপাশে ঘুরতে লাগলাম, একবার ছুঁয়ে দেখলাম, কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না। আচমকা চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম। উপরের দিকে দেখলাম, উপরের দিক থেকে একটা বিশালাকার পাখি পাখনা মেলতে মেলতে আওয়াজ দিতে দিতে নিচের দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম এটা গল্পে শোনানো একটা বিশাল কিংবদন্তি পাখি। ওই পাখিটার থামের মতো পায়ের ধাক্কার হাত থেকে বাঁচার জন্য আমি দূরে গেলাম। পাখিটা আরো নিচে আসতে লাগলো। ওই বিশালাকার বড় ডিমের ওপর এসে বসলো। হো, কত বড় এটা! বিশাল কিংবদন্তি পাখিটার পা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো, বাঁচার একটা উপায়। আমি এই কিংবদন্তি পাখিটার বিশাল পায়ের ওপর উঠে ওকে জড়িয়ে ধরে বসে থাকলাম। অন্ধকার হয়ে গেল। আমি এভাবেই শুয়ে থাকলাম। সকাল হয়ে গেল।
পাখির ডাক শোনা গেল। সূর্যের আলোটা আমার মুখের উপর এসে পড়ল। আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এই কিংবদন্তি পাখিটা নিজের বড় বড় ডানা ঝাপটে আকাশের দিকে উঠতে লাগলো। আমি চুপটি করে ভয়ে কাবু হয়ে ওর পাটা জড়িয়ে ধরে থাকলাম। বহুদূর উড়ে গিয়ে কিংবদন্তি পাখিটা একটা ঢিবির ওপর উঠে বসলো। আমি আস্তে করে পাটা ছেড়ে দিলাম। কিংবদন্তি পাখিটা চারিদিকে দেখতে লাগলো, মাঝে মাঝে নিচে ঠোক্কর মারতে লাগলো। তারপর আমি দেখলাম যে একটা বিশাল বড় সাপ ওই পাখিটার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। পাখির ঠোঁটটা ওর দিকে এগিয়ে গেল, সাপটা তার ফনাটা তুলল। তারপর পাখিটা সেই সাপটাকে নিয়ে উড়ে চলে গেল। আমি চারিদিকে দেখতে লাগলাম। তারপর আমি উপরের দিকে দেখতে লাগলাম, শুধু আকাশই দেখা যাচ্ছিল। তারপর আমি বুঝলাম অনেক বড় খাদের ঢিবির ওপর আমি দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে ঢিবি থেকে নিচের দিকে নামতে লাগলাম। অনেক ছোট ছোট ঢিবির ঢের রয়েছে এখানে, স্যাঁতস্যাঁতে মাটি, খাড়ায় কয়েকটা গুহা, পুরো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। হে ঈশ্বর, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসে ফেললে? ওই ছোট দ্বীপটায় থাকলেই মনে হয় অনেক ভালো হতো। বাঁচার রাস্তা খুঁজতে খুঁজতে আমি একটা জিনিস দেখলাম। পাশে ওই গুহার দরজার কাছে চারিদিকে হিরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি ওগুলো ঘোরানোর জন্য দৌড়াতে লাগলাম। আচমকা একটা বিশাল আকার সাপ আমার দিকে ফনা তুলে এগিয়ে আসতে লাগলো। আমি খুব ভয় পেলাম। তারপর অন্য গুহাগুলো থেকে সাপগুলো ফনা তুলে দাঁড়িয়ে আছে। কয়েকটা আমার দিকে ফনা তুলে এগোতে লাগলো। আমি যে কোনোভাবে ওই সাপগুলো থেকে পালিয়ে বাঁচলাম। অনেক হিরে সংগ্রহ করলাম। আমি গুহা থেকে বেরিয়ে এলাম। অন্ধকার হয়ে এলো। যে কোনোভাবে আমি এই উঁচু খাট থেকে বেরোতে চাইছিলাম। তারপর একটা গুহা দেখতে পেলাম যাতে কোনো সাপ ছিল না। আমি ওখানে ঢুকে লুকিয়ে পড়লাম। একটা পাথর দিয়ে গুহার দরজাটা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। ওঠার পরই আমি বুঝতে পারলাম আমি মরে যাইনি। তারপর দেখলাম যে উপর থেকে মাংসের টুকরো আমার চারপাশে পড়তে থাকলো। আমি বুঝতে পারলাম যে যে মাংসের টুকরোগুলো ফেলছে সে নিশ্চয়ই হীরের ব্যবসায়ী। মাংসের টুকরো ফেললে ওর ভেতর হিরে আটকে যাবে, আর পাখি ওই মাংসগুলোকে নিয়ে উঠতে গেলে ওই পাখিগুলোকে গুলি মেরে হিরে নিয়ে নেওয়াই ওই ব্যবসায়ীর উদ্দেশ্য ছিল। তারপর আমি একটা বুদ্ধি বের করলাম। অনেক বড় একটা মাংসের টুকরো আমি শরীরে বেঁধে আমি মরার মতো হয়ে শুয়ে থাকলাম। ভেবেছিলাম যে কোনো পাখি আমাকে উড়িয়ে নিয়ে যাবে। তারপর হলো যেটা, পুরো ঘটনাটা শোনো। আমি আর চোখে দেখতে লাগলাম যে কোনো পাখি আমাকে নিয়ে উড়িয়ে নিয়ে যাবে। কয়েকটা পাখি আমাকে ঠক্কর মেরেও দেখলো, কেউ আমাকে উড়িয়ে নিয়ে গেল না। হঠাৎ একটা বিশাল কিংবদন্তি পাখি নিচে উড়ে আসতে দেখলাম। ও মাংসের টুকরোটার সাথে আমাকেও পা দিয়ে চেপে ধরে উপরে উঠিয়ে নিয়ে গেল। উড়তে উড়তে অনেক দূরে যেতে যেতে একটা মরুভূমির ওপর থেকে উঠতে লাগলো। পাখির দিকে অনেক তীর আসতে দেখলাম। ওই হিরে ব্যবসায়ীগুলো তীর আর বান নিয়ে নিচ থেকে তাক করে পাখির দিকে ছুটতে লাগলো। পাখি নিচে আর ওপরে উঠে ওই ব্যবসায়ীগুলোর কাছ থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। তারপর পাখি মাংসের টুকরোর সাথে আমাকেও নিচে ফেলে রেখে উড়ে চলে গেল। ব্যবসায়ীগুলো আমার কাছে দৌড়ে চলে এলো। তারপর কি হলো যে ওই ব্যবসায়ীগুলো আমার দিকে দেখে খুব রাগ করছিল। হিরে পাওয়ার জায়গায় শুধু আমাকেই দেখতে পেল। যা কিছু হয়েছিল সব আমি ওনাদের বললাম, আর আমার কাছে যে হিরেটা ছিল সেটা আমি ওদের দিয়ে দিলাম। ওদের আমাকে খুব পছন্দ হয়েছে।
ওনারা আমাকে মুক্ত করলো। ও আমাদের ওর তাঁবুতে নিয়ে গেল, সুস্বাদু খাবার খাইয়ে আমাকে আপ্যায়ন করলো। বাকি হিরে বিক্রি করে আমি অনেক টাকা রোজগার করলাম। ওই সময় বাগদাদগামী একটা জাহাজ এখানে এসে পৌঁছলো। আমি তারপর ওই ব্যবসায়ীগুলোকে বিদায় জানিয়ে ওই জাহাজে উঠে পড়লাম এক নতুন অধ্যায় কিনারা খুঁজতে।